প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। প্রথমেই যেসব কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা 1 জানুয়ারি 2020 পরে কাজ পেয়েছেন, কাজে যোগদান করেছেন, তাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের জন্য আমরা কিছু করতে পারলাম না। কারণ আপনাদের রূপা 2019-এর ডিএটা যে 42% ডিএ এখন বাকি, কেন্দ্রীয় এবং অন্যান্য বেশিরভাগ রাজ্য কর্মচারীরা এখন 60% ডিএ পাচ্ছেন। জানুয়ারিতে আরও 2% হয়েছে, আমরা 18%, কাজে 42% ডিএতে আমরা পিছিয়ে, এবং 1 এপ্রিল থেকে অতিরিক্ত 4% ডিএ আমরা পাবো, যার ফলে 1 এপ্রিল থেকে আমাদের এই বকেয়ার পরিমাণটা দাঁড়াবে 38%। তা আপনাদের জন্য ডিএটা যে আইনি অধিকার এবং ডিএটা দেওয়ার জন্য যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাই একমাত্র সূচক, এই সুযোগটা আপনাদের ক্ষেত্রে আমরা প্রসারিত করে যেতে পারলাম না। আমরা আন্তরিক দুঃখিত, কারণ এটা করতে গেলে রূপা 2019-কে চ্যালেঞ্জ করে মামলা করতে হয়। দীর্ঘ 10 বছর ধরে আমরা মামলা চালাচ্ছি, আজকে 11তম বছর এই মামলা। আর্থিকভাবে আমরা কার্যত আমাদের সংগঠন দেউলিয়া, নতুন করে কোনো মামলার আর্থিক দায়ভার নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কাজেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয়, আজকে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই সংবাদ প্রকাশ্যে আসার পরে প্রচুর শিক্ষক শিক্ষাকর্মী বা পঞ্চায়েত পুরসভার কর্মচারীরা আমাকে ফোন করছেন সকাল থেকে। কার্যত এত বেশি সংখ্যায় ফোন আসছে, ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে উত্তর দিতে সমস্যা হচ্ছে, তাই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এলাম। আমরা অত্যন্ত স্পষ্টভাবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলছি, গত 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেই রায় অনুসারে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী প্রত্যেককে এই রূপা 2019-এর এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং অথবা ডিআর পাইয়ে দিতে আমরা দায়বদ্ধ, আমরা বদ্ধপরিকর। এই জন্য আমাদের প্রয়াসের কোনো রকম ত্রুটি থাকবে না। এবং আপনাদের আশ্বস্ত করে বলছি, কথায় আছে হাকিম নড়ে হুকুম নড়ে না। সরকারি অর্ডার হয়ে গেছে এবং সেই অর্ডারে রাজ্য সরকারি কর্মচারী কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদের ডিএ দেওয়ার এবং ডিআরনেস রিলিফ দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। সরকার বলেছেন, অর্থ দপ্তর তার নির্দেশে বলেছেন যে অন্যান্য রাজ্যকর্মী অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী অবসরপ্রাপ্ত এবং কর্মরত, তাদের জন্য স্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তারা ম্যাচিং অর্ডার করবে, মোডালিটিস ঠিক করবে, অর্থ দপ্তরের অনুমোদন নেবে এবং সেইভাবে তাদেরকে এইটা দেয়া হবে। এবং লিখেছেন তাদের এই বকেয়া ডিএ পাওয়াটা আন্ডার কনসিডারেশন। আমরা অর্থ দপ্তরে সচিব অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র মহোদয়, তাকে আমরা 2টি চিঠি দিয়েছি। প্রথম চিঠিতে আমরা বলেছি, যেহেতু এইচআরএমএস পোর্টালের সমস্ত তথ্য শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের তথ্য, বেতন এবং ভাতা সংক্রান্ত তথ্য এইচআরএমএস পোর্টালে আছে, তাই অর্থ দপ্তর উদ্যোগী হলেই রাজ্য সরকারি কর্মচারীদের মতো একইভাবে শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের ক্ষেত্রেও
এই প্রক্রিয়াটা চালু করতেই পারেন। এবং তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে যে ম্যাচিং অর্ডার করার কথা বলেছেন, এটা কোনো নির্দিষ্ট আইন বা রুল নয়, এটা একটা প্রথা মাত্র। যেহেতু অর্থ দপ্তর হচ্ছে রুল ফ্রেমিং অথরিটি, অর্থাৎ রুল তৈরি করার অধিকারটা অর্থ দপ্তরের, তাই তারা নিজেরা এই সমস্ত কর্মচারীদের, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী বাদে অন্যান্য রাজ্য কর্মচারীদের যারা গ্র্যান্ট ইন এডে বেতন বা পেনশন পান, তাদের জন্য এই প্রক্রিয়াটা চালু করার মধ্যে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার আপনাদেরকে একটা বিলম্বিত প্রক্রিয়ার মধ্যে ঠেলে দিতে চাইছে, এজন্য তারা এই দায়িত্বটা নিচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা তাদের কাছে, অর্থ সচিবের কাছে অত্যন্ত স্পষ্ট করেছি, যে সরকারি অর্ডার যে 3টে বেরিয়েছে, তারপরে যে এসওপি বেরিয়েছে গত 16 তারিখের 16ই মার্চের ডেট দিয়ে, তাতে কিন্তু কোথাও 2টি বিষয় বলা হয়নি। একটা বিষয় হচ্ছে যে এই বকেয়া ডিএ আপনাদের বেতন বা বেতনে যোগ হলে আপনারা যে পরিমাণ গ্র্যাচুইটি পেতেন, সেই পরিমাণ গ্র্যাচুইটি আপনারা পাননি, কারণ এই বকেয়া ডিএর টাকাটা আপনাদের বেতনে যুক্ত হয়নি। বিযুক্ত অবস্থাতেই আপনাদের গ্র্যাচুইটির গণনা হয়েছে, যারা 31শে ডিসেম্বর 2019 বা তার আগে অবসর নিয়েছেন। এবং একই কথা প্রযোজ্য লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে অর্থ সচিবকে জানিয়েছি, দয়া করে স্পষ্ট করুন এবং নতুন অর্ডার বার করুন যে এক্ষেত্রে গ্র্যাচুইটির যে প্রাপ্যটা তাদের পাওয়া উচিত ছিল এই বকেয়া ডিএর টাকাটা বেতনের সঙ্গে যুক্ত হলে, এবং লিভ এনক্যাশমেন্ট বাবদ যে টাকাটা তাদের প্রাপ্য ছিল সেই প্রাপ্য টাকা তাদের দিতে হবে, তার জন্য অর্ডার বার করুন। দ্বিতীয় আরেকটি বিষয় যেটাতে স্পষ্টীকরণ এখনও পর্যন্ত কোনো সরকারি আদেশনামায় নেই, সেটা হচ্ছে এই বকেয়া ডিএর টাকা যে ক্ষেত্রে পেনশনার প্রয়াত হয়েছেন, ফ্যামিলি পেনশনারও প্রয়াত হয়েছেন, পেনশন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যারা এইসব পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদেরকে কিন্তু এই বকেয়া ডিএর টাকাটা দিতে হবে। সে সংক্রান্ত কোনো আদেশনামা এখনও বেরোয়নি। আমরা অর্থ সচিবকে চিঠি দিয়েছি, দুটি চিঠি দিয়েছি, আবারও দেব এবং তার সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করছি, তা যাতে এই বিষয়গুলো স্পষ্ট হয়। এবার আসি শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের প্রসঙ্গে। আপনাদের যেসব সংগঠন আছে, আপনারা আমার সমালোচনা করতে পারেন, আমাকে কটাক্ষ করতে পারেন, আমাকে বিরূপ মন্তব্য আমার বিরুদ্ধে করতে পারেন। আমরা মনে করি সমালোচনা, বিরূপ মন্তব্য, কটাক্ষ এইগুলোর মধ্য দিয়ে মানুষ আরও ঋদ্ধ হয়। আমরা আমাদের পথটা, আগামী দিনে কোন পথে আমরা চলব তার একটা দিশা আমরা পাই। কাজেই সমালোচনা সব সময় আমরা আহ্বান করি, সমালোচনা সব সময় প্রয়োজন, আপনারা সমালোচনা করুন। কিন্তু একটা কথা আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলবো, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার যে সমস্ত কর্মচারী সংগঠন রয়েছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পুরসভা দপ্তর থেকে শুরু করে এই সমস্ত দপ্তরে সর্বোচ্চ আধিকারিকদের কাছে ব্যাপক জমায়েত করে একটা প্রবল চাপ সৃষ্টি করা, যাতে অবিলম্বে তারা ম্যাচিং অর্ডার বার করেন এবং সেই অর্ডার অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে তারা এই বকেয়া ডিএ বা বকেয়া ডিয়ারনেস রিলিফ দেওয়ার প্রক্রিয়াটা শুরু করেন। দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আমরা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছি, কিন্তু যতক্ষণ না সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে একযোগে একেবারে স্ব প্রশাসনিক দপ্তরগুলোর উপর হামলে পড়বে
এবং তাদেরকে বাধ্য করবে যে এই ম্যাচিং অর্ডার অবিলম্বে বার করতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের বকেয়া ডিএ পাওয়াটা, অবিলম্বে পাওয়াটা অনিশ্চিত হয়ে থাকছে। আপনাদের একটা বিলম্বিত প্রক্রিয়ার মধ্যে ফেলে দিতে চাইছেন সরকার। এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা মনে করি নির্বাচন আসন্ন, এই নির্বাচন যখন সামনে আসে তখন কিন্তু শাসক দল অনেকটা রক্ষণাত্মক অবস্থানে থাকে এবং প্রশাসনিক আধিকারিকরাও এমন কোনো পদক্ষেপ নেন না যাতে শাসক দলের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এটাই আন্দোলন করার সবথেকে বড় সুযোগ। আপনারা আমার সমালোচনা করুন, আপনারা ইতিমধ্যেই একটা বড় ভুল করেছেন। 2016 সালে আমরা যখন এই মামলা করেছিলাম, আপনাদের সুযোগ ছিল, আমরা স্যাটে করেছিলাম, কারণ রাজ্য সরকারি কর্মচারীরা স্যাটেই মামলা করতে পারে। আপনাদের সুযোগ ছিল, আপনারা হাইকোর্টে পৃথকভাবে একই দাবিতে মামলা করতে পারতেন, কিন্তু করেননি। 2017 সালে যখন এই মামলা হাইকোর্টে এলো, তখনও আপনারা এই মামলার সঙ্গে যুক্ত হতে পারতেন, আপনারা যুক্ত হননি। এবং সুপ্রিম কোর্টে কোনো মামলায় কোনো সংগঠনের যুক্ত হওয়া সম্ভব নয়, কারণ হাইকোর্ট হচ্ছে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার ক্ষেত্রে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যাট হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। কাজেই মামলায় যুক্ত হতে গেলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে যুক্ত হতে হয়। এই ভুলটা কিন্তু আপনারা করেছেন। এবার অতীতে যে ভুল হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। কাজেই আপনাদের কাছে আমার সবিনয় আবেদন, আপনারা আমার সমালোচনা করুন, কিন্তু দয়া করে আমার এই আবেদনে সাড়া দিন। আপনারা অবিলম্বে সর্বশক্তি নিয়ে সমস্ত সংগঠন আপনারা স্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কর্মসূচি নিন, সেখানে আন্দোলন করুন এবং সেখানে প্রশাসনিক যারা সর্বোচ্চ আধিকারিক আছেন তাদেরকে বাধ্য করুন যাতে তারা ম্যাচিং অর্ডার বার করে অবিলম্বে আপনাদের এই বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার ব্যবস্থাটা করেন। যারা ভাবছেন এই সরকার তো চলেই যাবে, সরকার পরিবর্তনের পরে যে দল আসবে তারা খুব সহজে দিয়ে দেবে, আমরা আপনাদের কাছে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, যে কোনো রাজনৈতিক দল যখন বিরোধী থাকে তখন তারা কর্মচারী দরদের কথা বলে, কর্মচারীদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার কথা বলে, কর্মচারীদের প্রতি অত্যন্ত বন্ধু বৎসল হিসেবে তারা ভূমিকা নেয়। কিন্তু তারা যখনই শাসক দলে আসে তখন কিন্তু তাদের নোক দাঁত বেরিয়ে পড়ে এবং তারা একেবারে মালিক হিসেবে শ্রমিকদের যেভাবে শোষণ বঞ্চনা করতে হয় ঠিক সেইভাবে তারা করেন। আপনি সারা ভারতবর্ষে এর উদাহরণ পাবেন, পশ্চিম বাংলাতেও এর উদাহরণ পাবেন। কাজেই কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় এলে অবস্থা বদলে যাবে, অতএব আমরা এখন অপেক্ষা করে থাকব, এই ভাবনায় যদি আপনারা চলেন অত্যন্ত ভুল ভাবনা। নির্বাচন আসন্ন, এই সময় সরকার যথেষ্ট রক্ষণাত্মক অবস্থানে আছে, এই সময়েই আপনারা আঘাতটা হানুন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে এমন পরিস্থিতি সৃষ্টি করুন যে যেন সেখানে অচল অবস্থা তৈরি হয়ে যায় এবং তারা বাধ্য হয় অবিলম্বে আর দেরি না করে ম্যাচিং অর্ডার বার করেন। এটা তো সত্যি যারা কর্মরত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা যখন দেখছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা চালু হয়ে গেছে, তারা 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা মর্মবেদনা হয়। এবং বিশেষত যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা এমনিতেই 60 বছর পরে তারা অবসর নেন, স্বাভাবিকভাবে শারীরিকভাবে তারা সেই সময় ততটা সাবলীল থাকেন না, তার সঙ্গে যোগ হয় আর্থিক একটা নিরাপত্তাহীনতা, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। এই মানুষগুলোকে আর দুশ্চিন্তায় ফেলে রাখার কোনো অধিকার কিন্তু আমাদের কারোর নেই। কাজে এরা যাতে দুশ্চিন্তা মুক্ত হন, তাই সেই উদ্দেশ্যটা সফল করার জন্যে আমাদের কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় অগ্রাধিকার, আর কোনো অগ্রাধিকার নেই, সবথেকে বড় অগ্রাধিকার এই সব প্রশাসনিক দপ্তরগুলোতে গিয়ে একেবারে এমন আন্দোলন তৈরি করা যাতে তারা অবিলম্বে
এই ম্যাচিং অর্ডার বার করে আপনাদের ক্ষেত্রেও এই বকেয়া ডিএ লাগু করতে বাধ্য হন, কার্যকর করতে বাধ্য হন। অনেকে বিভিন্ন কথা বলছেন, কর্মরত কর্মচারীরা বলছেন আমাদের টাকাটা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়া হলো, আপনারা সুপ্রিম কোর্টে কিছু করলেন না, সুপ্রিম কোর্টের অর্ডারে তো এরকম কিছু বলা ছিল না। অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে তো এই দিয়ে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে অবিলম্বে 25% ডিএ দিয়ে দিতে হবে বকেয়া, বাকি 75%-এর মধ্যে 6ই মার্চ ওই মাননীয় ইন্দু মালহোত্রার কমিটি তার সঙ্গে আলোচনা করে যে কিস্তি ঠিক হবে 31শে মার্চের মধ্যে সেই 75%-এর একটা কিস্তি দিতে হবে এবং 15ই মের মধ্যে সমস্ত ডিএ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টের নির্দেশ মানলেন না। আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে এই প্রক্রিয়ার উপর স্টে অর্ডার আনুন এবং কন্টেম্প পিটিশন মুভ করুন, কন্টেম্প পিটিশন আপনারা মেনশন করুন যাতে হয়। আমরা অত্যন্ত সবিনয়ে বলছি, সফলভাবে একটা মামলা চালানো এবং কর্মচারী প্রত্যাশা এই দুটোর সঙ্গে সামঞ্জস্য করতে হয়। কর্মচারী প্রত্যাশা ছিল সুপ্রিম কোর্টে যখন এই মামলা, বিশেষত অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ যখন বললেন অল অ্যাসপেক্টে তারা আলোচনা করবেন, তারা একেবারে মানে সমস্ত কিছু খতিয়ে দেখে তারা রায় দেবেন, তখন কিন্তু কর্মচারী সমাজের মধ্যে একটা প্রবল প্রত্যাশা ছিল যে, এবং আমাদের উপর প্রবল চাপ ছিল যাতে আমরা ওই বকেয়া অর্থের উপর 17% সুদ, ওই রোপা 2019-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিআর প্রদানের নির্দিষ্ট সংস্থান রাখা এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে বেতনক্রম আমাদের হয়েছিল সেই বর্ধিত বেতনের 4 বছরের বকেয়া রাজ্য সরকার মেনে দিয়েছেন। সেই বকেয়া টাকাটা চাওয়া এবং কেন্দ্রীয় হারে শিক্ষা ভাতা, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স ইত্যাদি সংস্থান করে দেওয়া। এবং মামলার সঙ্গে যুক্ত একটি সংগঠন তারা করেছিলেন বিভিন্ন সমাজ মাধ্যমে না বুঝেই বহু কর্মচারী তারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা বিশ্বাসঘাতক, আপনারা এই দাবিগুলো আপনাদের মামলার পিটিশনে দিলেই সরকার, সুপ্রিম কোর্ট এগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেয়, আপনারা সেটা করছেন না, আপনারা সরকারের সুবিধে করে দিচ্ছেন। আমরা কোনো প্রতিক্রিয়া দিইনি। আমরা জানতাম সত্য একদিন সামনে আসবে, তারা তাদের ভুল ভ্রান্তি বুঝতে পারবেন। অযথা কেন আগাম তাদের সঙ্গে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ব বা একটা বিতর্ক তৈরি হবে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে। 5ই ফেব্রুয়ারির পুরো রায়টা আপনারা পড়বেন, সেই রায়ে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে ওই সব বক্তব্য যেটা একটি সংগঠনের পক্ষ থেকে ওই সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম সেগুলো দেখেননি বা সেগুলো অ্যাড্রেস করেননি। কারণটা আমরা বহু আগে থেকেই জানতাম। আমাদের মামলার যিনি প্রথম আইনজীবী ছিলেন শ্রদ্ধেয় সর্দার আমজাদ আলী, তিনি আমাদের বারবার বলেছিলেন যে মামলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলার পিটিশন। মামলার পিটিশনে যে দাবি আপনারা করেছেন তারপরে অতিরিক্ত একটা শব্দ সংযোজন বা বিয়োজন করা যায় না, করলে মামলাটা পুরো ভেস্তে যায়। কাজে আমরা দিইনি। আজকে এটা প্রমাণিত সত্য যে আমরা সঠিক পথেই ছিলাম। মামলাটা রোপা 2009-এর এবং সীমিতভাবে শুধুমাত্র রোপা 2009 কেন্দ্রিক বিষয়গুলোই এই মামলায় আসতে পারে, এর বাইরের কিছু নয়। যার ফলে এখনও আমরা কোনো রকম আইনি ব্যবস্থা আগামী 15ই এপ্রিলের আগে নেব না। তার কারণ মনে রাখবেন, মহামান্য সুপ্রিম কোর্ট তার মাননীয় বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্র তারা কিন্তু রাজ্য সরকারের উপর ভরসা বা আস্থা রাখেননি। তারা তাদের দেওয়া 5ই ফেব্রুয়ারির এই রায় কার্যকর করার জন্য তারা কিন্তু নিজেরা একটা কমিটি তৈরি করে দিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে। সেই কমিটিতে 2টি রাজ্যের অবসরপ্রাপ্ত
হাইকোর্টের প্রধান বিচারপতি আছেন এবং সিএজি আছেন, এবং স্পষ্টভাবে বলেছেন ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস এই ইন্দু মালহোত্রার কমিটি এরাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে একটা মানে একেবারে সোজাসুজি নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে, অর্থাৎ দায়িত্বটা কিন্তু তারা দিয়েছেন ইন্দু মালহোত্রা কমিটির হাতে। ফলে ইন্দু মালহোত্রার কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা অ্যাজ গুড অ্যাজ সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট, অর্থাৎ ইন্দু মালহোত্রার কমিটিতে যা যা বলা হয়েছে রিপোর্টে, সেই রিপোর্টটাই কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ, তার বিরোধিতা করা যায় না। কাজেই যতক্ষণ পর্যন্ত না আমরা এই সুপ্রিম কোর্টে এই ইন্দু মালহোত্রার মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি কী রিপোর্ট দিয়েছেন, রাজ্য সরকারের চিফ সেক্রেটারি এবং অর্থ সচিবের সঙ্গে তারা গত 12 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 3রা মার্চ তারা দিল্লিতে বৈঠক করেছেন। সেই বৈঠকে কি হয়েছে এবং ইন্দু মালহোত্রার কমিটি কি সুপারিশ করেছেন, কি রিপোর্ট দিয়েছেন, এটা না জানা পর্যন্ত আমরা কোনো রকম আইনি প্রক্রিয়ায় গিয়ে আমরা এই রায় মানার কাজটা যে শুরু হয়েছে এটাকে আমরা আটকে দেব না। কারণ মনে রাখতে হবে হঠকারিতা আর সফলভাবে মামলা পরিচালনা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। হ্যাঁ, এটা ঠিক, আমরা আপাত দৃষ্টিতে দেখছি সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে 15ই মের মধ্যে সমস্ত দিয়ে এবং ডিয়ারনেস রিলিফ দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, রাজ্য সরকার তা মানেননি। কিন্তু আমাদের দেখতে হবে বাস্তব পরিস্থিতি বিচার করে ইন্দু মালহোত্রার কমিটি ঠিক কী তাদের রিপোর্টে রেখেছে। কাজেই সেটা না জানা পর্যন্ত আমরা কোনো আইনি পদক্ষেপ নিয়ে এই মামলাকে একটা জটিলতার মধ্যে ঠেলে দেব না বা এই প্রক্রিয়াটাকে বন্ধ করব না। কাজেই আবারও শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বলবো, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথম যেদিন 2016 সালে মামলা করেছিল সেদিন কিন্তু কোথাও পিটিশনে রাজ্য সরকারি কর্মচারী শব্দের উল্লেখ ছিল না। আমরা কিন্তু মামলা করেছিলাম যে পঞ্চম রাজ্য বেতন কমিশন যাদের বেতনক্রমের সুপারিশ করেছেন এবং রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তাদের জন্য আমরা মামলা করেছিলাম। এবং সুপ্রিম কোর্টে যখন 41,770 কোটি টাকার হিসেব এই মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে সরকারের হবে বলে সরকার জানিয়েছিলেন, সেখানে সুনির্দিষ্টভাবে তারা বলেছিলেন এই 41,770-এর মধ্যে এত কোটি টাকা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আর এত কোটি টাকা গ্র্যান্ট ইন এডের কর্মচারীদের জন্য। কাজেই সুপ্রিম কোর্টে তারা ইতিমধ্যে মান্যতা দিয়ে দিয়েছেন যে তারা গ্র্যান্ট ইন এডে যারা বেতন বা ভাতা পান তাদের জন্য এই মামলার রায় কার্যকর করবেন, আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা আছে। আমাদের তিনি যেভাবে দাবি দাওয়া পূরণের বিষয় বাদই দিন, তিনি যেভাবে আমাদের সামাজিক সম্মানহানির একটা পরিকল্পিত প্রয়াস ধারাবাহিকভাবে গত 15 বছর ধরে করে গেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। তার ঔদ্ধত্য এমন একটা জায়গায় যে তিনি আমাদের কুকুর, বেড়াল, চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। এই চোর ডাকাত বলার জন্য আমি তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছিলাম এবং সেই এফআইআর অনুসারে পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। জানি না আরও কতকাল পরে পুলিশ ব্যবস্থা নেওয়ার জন্য ওই এফআইআর অনুসারে কাজ করবে, কিন্তু আমাদের তিনি এইভাবে সামাজিক সম্মানহানি করেছিলেন। কাজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের যথেষ্ট সমালোচনার জায়গা আছে, যথেষ্ট ক্ষোভ আছে। কিন্তু মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী যখন একটা টুইট করেন এবং তার রেকর্ড যখন থাকে তখন সেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ গভর্নমেন্ট অর্ডার, এবং যে 3টে অর্ডার গত 13ই মার্চ বেরিয়েছে সেগুলোও কিন্তু গভর্নমেন্ট অর্ডার। আমি আবারও বলছি, হাকিম নড়ে হুকুম নড়ে না। কাজেই রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং শিক্ষক, শিক্ষাকর্মীরা কর্মরত এবং অবসরপ্রাপ্ত তারা যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই বকেয়া এআইসিপি মেনে পাবেন বা ডিয়ারনেস রিলিফ, এ ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আপনারাও অযথা আতঙ্কিত হবেন না। কিন্তু আমরা যেটা বলতে চাইছি
যে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে যাচ্ছেন, আপনাদেরটা এখন থেকে যাচ্ছে, অর্থাৎ পরে হবে। এই পরেটা কবে হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু এই আদেশনামাগুলোতে নেই। কাজেই এটাই হচ্ছে সবথেকে সুবর্ণ সুযোগ যে, এবং সব থেকে বড় অগ্রাধিকার যে এই সমস্ত প্রশাসনিক দপ্তরগুলোতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা আন্দোলনের মাধ্যমে, যাতে এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো অবিলম্বে এই ম্যাচিং অর্ডার তৈরি করে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে অবিলম্বে আপনাদের জন্য এই প্রক্রিয়া শুরু করে দেয়। মনে রাখবেন, অনেক বড় বড় বিষয়ে আপনারা অনেক বড় বড় আন্দোলন করেছেন। কৃতজ্ঞ চিত্তে আপনাদের এই সংগ্রামী চেতনাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কিন্তু আবারও বলছি, যে সময়ের যেটা প্রয়োজনীয়, যে সময়ে যেটা করতে হয়, সেই সময়ে যদি আপনারা সেটা না করেন তাহলে পরবর্তীকালে কিন্তু অনুতাপ করতে হবে। এই সময়ে আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যে একেবারে ঐক্যবদ্ধভাবে দল মত সংগঠন দলীয় রাজনীতি সব দূরে সরিয়ে রেখে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোকে, অর্থাৎ পঞ্চায়েত দপ্তর বলুন, পুরসভা দপ্তর বলুন, শিক্ষা দপ্তর বলুন, সেখানে এমন একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি করা যাতে তারা অবিলম্বে ম্যাচিং অর্ডার বার করে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে আপনাদের জন্য এই ডিএ বা ডিআরএস রিলিফ প্রদানের প্রক্রিয়া কার্যকর করেন। আমরা আবারও বলছি, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি যতটা দায়বদ্ধ, ঠিক ততটাই দায়বদ্ধ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের প্রতি। আমাদের ভালো লাগছে না যে রাজ্য কর্মীরা, রাজ্য সরকারি কর্মচারীরা তারা এই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রথম কিস্তির টাকা তারা পেয়ে যাচ্ছেন 31শে মার্চের মধ্যে, কিন্তু আমাদের অন্যান্য রাজ্যকর্মী ভাই বোনেরা, তারা কিন্তু, বা যারা অবসরপ্রাপ্ত আমাদের প্রণম্য শ্রদ্ধেয় যারা সিনিয়র মানুষ, তারা কিন্তু এটা পাচ্ছেন না। এটা আমাদের কাছে ভয়ঙ্কর মর্ম যন্ত্রণা। কিন্তু মর্ম যন্ত্রণা নিয়ে বুক চেপে ধরে শুধু উদ্বেগ প্রকাশ করা আর হা হা করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই সরকার আপনাদের প্রাপ্যটা আটকে দিতে চাইছে, অনির্দিষ্টকালের জন্য আটকে দিতে চাইছে। সেই জায়গায় আমাদের কিন্তু একেবারে ঐক্যবদ্ধভাবে এই প্রশাসনিক দপ্তরগুলোতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই এই মুহূর্তে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলে আমরা মনে করি। আর পেনশনাররা স্বাভাবিকভাবে 60 বছর বয়সের পরে অবসর নেন, তারা তাদের পক্ষে শারীরিক কারণে ব্যাপক আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। কাজেই কর্মরত কর্মচারীদেরই, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মরত কর্মচারীদের এই দায়িত্বটা নিতে হবে। আপনারা দয়া করে, আমার সমালোচনা করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আপনারা অবিলম্বে এই সমস্ত প্রশাসনিক দপ্তরে আন্দোলন শুরু করুন, আন্দোলনের কর্মসূচি নিন এবং পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে আসুন যাতে সরকার এই সময় দুর্বল, শাসক দল এই সময় দুর্বল, যথেষ্ট রক্ষণাত্মক। কাজে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করুন যে অবিলম্বে, আজ বললে আজ, কাল বললে কাল, প্রশাসনিক দপ্তরগুলো ম্যাচিং অর্ডার বার করে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে আপনাদের জন্য এই ডিএ বা ডিআরএস রিলিফ প্রদানের প্রক্রিয়াটা কার্যকর করেন। আরেকটি আবেদন করব, গতকাল ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আবেদন রেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মীদের এবং অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, এবং অবসরের পরে বিশেষত আপনাদের কর্মরতই থাকুন আর অবসরপ্রাপ্তই থাকুন, আপনাদের চিকিৎসার কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু সরকার দেন না। কাজেই এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপনাদের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। কাজেই এই দাবিতে আপনারা সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে আপনারা চাপ সৃষ্টি করুন যাতে অবিলম্বে এই দাবিটাও সরকার মানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারবার বলি যে দায়বদ্ধতা সরকারি কর্মচারীদের প্রতি আমাদের যতটা, ঠিক ততটাই দায়বদ্ধতা আপনাদের প্রতি। আমাদের ভুল বুঝবেন না, কিন্তু যে সময় যেটা করার সেটা করতে হবে, সেটা না করলে আমাদের অনুতপ্ত হতে হবে। আর আবারও যারা 1 জানুয়ারি 2020 পরে কাজ পেয়েছেন, কাজে যোগ দিয়েছেন,
তাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি যে আপনাদের জন্য ভাই আমরা কিচ্ছু করে যেতে পারলাম না, কারণ রোপা 2019কে চ্যালেঞ্জ করতে গেলে যে আর্থিক সামর্থ্য প্রয়োজন তা আমাদের নেই। যদি কোনো সংগঠন এই দায়িত্ব নেন তাহলে আপনারাও আবার এই রকমভাবে বকেয়া ডিএ এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।